সুপ্রিয় শ্রোতারা, গল্পের আসবাই অগ্নিলা জানিনে আপনারা শুনছেন কিশোর উপন্যাস মোহাম্মদ জাফর ইকবালের লেখা হাত কাটা রবিন। আজ রয়েছে এই উপন্যাসের শেষ পর্ব। আমরা অনেকক্ষণ কোনো কথাবার্তা বললাম না। অ্যাডভেঞ্চারে বের হবার পর যদি কাউকে পুলিশে ধরে নিয়ে যায়, বাসাতে ফেরত পাঠাবে বলে, তাহলে অন্যদের কি সাংঘাতিক মন খারাপ হয়ে যায় বুঝিয়ে বলতে হয় না। আমাদের সবারই মনে হচ্ছিল এসব ছেড়ে ছুঁড়ে বাসায় চলে যাই। নান্টু কাশেম নেই, মিশু ধরা পড়ে গেল, বাকি আমরা কজন থেকে আর কি করি? কোনো কথা না বলে আমরা মুখ গুজে দাঁড় টানতে লাগলাম। ডাকাতের নৌকাটাকে সেখানে ফেলে রেখে আমরা বহু এগিয়ে এসেছি। দুটি মস্ত বাঁকের মাঝে পার হয়ে গেছে। পিছনে দেখতে দেখতে টিপু একসময় বলল, ডাকাতদের নৌকাটা একটু পরেই এসে পড়বে। কেন? পুলিশ তো আমাদের খুঁজতে বের হয়ে গেছে, কাজেই ডাকাতেরা ওর মাঝে থাকতে চাইবে না। নৌকায় খোঁজ করে যদি ডাকাতের বন্দুক বের হয়ে পড়ে। ঠিকই বলেছিস। রবিন মাথা নাড়ল, টেলিস্কোপ দিয়ে পেছনে তাকাতে তাকাতে বলল, আমরা আগে আগে শুভাবরী পৌঁছে নৌকা থামিয়ে রাখবো, তাহলে ডাকাতেরা সন্দেহ করবে না। আমি বললাম, এমনিতেও আমাদের সন্দেহ করবে না। কোনো ডাকাত কি চিন্তা করতে পারবে আমরা 1 মাস ধরে ওদের পিছু ঘুরছি? তা অবশ্য ঠিক। সলিল একটু দুঃখ দুঃখ স্বরে হঠাৎ বলল, আহা, বেচারা মিশু। আমাদেরও দুঃখ হচ্ছিল, কিন্তু করার কিছু নেই। আর যাই করি না কেন, থানা থেকে তো আর ওকে ছিনিয়ে আনতে পারি না। একসময় হীরা বৈঠাটাকে নামিয়ে রেখে মুখ হা করে দম নিতে লাগলো। বেচারা অনেকক্ষণ একটানা বৈঠা বয়েছে। সলিল কথা না বলে হীরার জায়গায় বৈঠা নিয়ে বসলো। রবিন আনমনে এক হাতে দাঁড় টানছিল। টিপু নৌকার মাঝে লম্বা হয়ে শুয়ে শুয়ে কি ভাবছে। পাশ দিয়ে মস্ত বড় একটা মহাজনী নৌকা ভেসে গেল। একটু দূরে একটা জেলে নৌকা জাল গুটিয়ে তুলছে। কালো জালে চকচকে কি একটা মাছ খলবল করে উঠল। তুই ডাকাতদের নৌকায় কি কি শুনলি আবার বলতো? হীরা রবিনের কাছে সরে আসে। তখন ঝামেলার মাঝে ঠিক শুনতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, বল। টিপু উঠে বসে এগিয়ে আসে। তুমি কি স্পষ্ট শুনেছ ওরা শোভাপুর গ্রামে যাবে? রবিন মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি স্পষ্ট শুনেছি। ওরা কয়েকজন বলছিল শোভাপুর গ্রামে ইদ্রিস খাঁর বাড়ি। অন্যেরা বলছিল মেথিকান্দা গ্রামের বিলায়েত উদ্দিন না কি যেন লোকের বাড়ি। তুই এত সব মনে রাখলি কেমন করে? মনে নেই তো মানে, শুধু শোভাপুর আর ইদ্রিস খাঁর নাম মনে আছে, অন্যগুলি বানিয়ে বললাম। বাহ, আমি ঠাট্টা করে বললাম, ও দুটোও বানিয়ে বললি না কেন? খ্যাক খ্যাক করিস না। রবিন হঠাৎ খেপে ওঠে। ওরা তো যাবে শোভাপুরে, ইদ্রিস খাঁর বাড়িতে। এ দুটো মনে রাখলেই তো হলো, অন্যগুলি না মনে রাখলে ক্ষতি কি? কোনো ক্ষতি নেই, টিপু সায় দিয়ে ভয়ে ভয়ে বলল। কিন্তু এ দুটো ঠিক শুনেছ তো? রবিন আবার খেপে উঠল। 100 বার বললাম, স্পষ্ট নিচে কানে শুনেছি, চাঁদ ডুবে যাওয়ার পর শোভাপুরে ইদ্রিস খাঁর বাড়িতে ওরা ডাকাতি করবে। তা কেউ বিশ্বাস করবে না। আচ্ছা বাবা, আচ্ছা, বিশ্বাস করলাম। সলিল বৈঠা দিয়ে পানিতে একটা হ্যাচকা টান মারে। নৌকাটা একটু দুলে উঠে সবাইকে শান্ত করে দেয়। টিপু বলল, এখন তাহলে ভেবে ভেবে একটা প্ল্যান বের করো, কিভাবে কি করা যায়। প্ল্যানের কথা মনে হতেই সবাই নড়ে চড়ে ভাবতে বসলো। আর প্রায় একই সাথে সবারই মনে হলো এখনই খাওয়া হয়নি, ভীষণ খিদে পেয়েছে। আমরা প্ল্যানের কথা তুলে রেখে খেতে বসে গেলাম, এক একবারে দুজন করে। নৌকা থামানো উচিত হবে না, আমরা ডাকাতের নৌকার আগে পৌঁছতে চাই। রান্না ভালোই হয়েছে, তবে একটু শুকনো শুকনো লাগছিল। ডিম ভাজাগুলি কাঁচা কাঁচা রয়ে গিয়েছিল। অবশ্য খেতে খারাপ লাগেনি। ডালটা প্রায় বাসায় রাধা ডালের মতো হয়েছিল। আমরা খেয়ে ঢেকুর তুলে পালা করে বিশ্রাম নিতে লাগলাম। তরতর করে নৌকা এগিয়ে যাচ্ছে। বসে থেকে বার কত টেলিস্কোপ দিয়ে ডাকাতের নৌকাটা খুঁজে দেখলাম, পাওয়া গেল না। রওনা দিয়ে থাকলেও নিশ্চয়ই কোনো না কোনো বাঁকের আড়ালে পড়ে আছে। আমি বললাম, শোভাপুর পার হয়ে আসেনি তো? একটু খোঁজ নিলে হতো। ওটা আর কত দূর? দাঁড়া, জেনে নিচ্ছি। বলে রবিন আশেপাশে তাকালো। কাছাকাছি কোনো নৌকা নেই। রবিন নৌকার পাটাতনে দাঁড়িয়ে তীর দিয়ে হেঁটে যাওয়া একটা লোককে জিজ্ঞেস করল, হে চাচা, শোভাপুর কত দূর? উত্তর আসলো,
আরও 6-7 খান বাঘ। টিপু বুদ্ধি করে জিজ্ঞেস করলো, বেলা থাকতে থাকতে পৌঁছো যাবে? লোকটা সূর্যটাকে এক নজর দেখে বলল, যেতে পারে। আমরা লোকটাকে পাল্টা প্রশ্ন করার সুযোগ না দিয়ে নৌকাটাকে দ্রুত মাঝ নদীতে নিয়ে এলাম। ভাটার প্রবল টানে নৌকা যেন উড়ে চলল। টিপু বলল, যদি সন্ধ্যার দিকে আমরা শুভাপুর পৌঁছাই তাহলে হাতে সময় থাকবে প্রায় 6 ঘন্টা। কিভাবে? রাত 12টার দিকে চাঁদ ডুববে। গতকালও তাই ডুবেছিল, তাই না সুনীল? হুম, শুক্লপক্ষ চলছে, গতকাল ষষ্ঠী ছিল। কি বলল সেই বুঝলো। আমি মাথা ঘামালাম না, বললাম, এই 6 ঘন্টা আমরা কই করব? একটা দল যাবে কাছাকাছি থানাতে পুলিশকে খবর দিতে, আরেকটা দল যাবে ডাকাতদের পিছু পিছু, দরকার হলে ডাকাতদের আটকাবার জন্য। ইয়াস। রবিন বুকে টোকা মারল। সেটার লিডার আমি। ইহ, হীরা মুখ বাঁকায়। দেখা যাবে। কে কে থানাতে যাবে? আমি না, আমি আগেই হাত তুলে না করলাম। আমি তো লিডার, যাওয়ার প্রশ্নই ওঠে না। রবিন হাতড়ে হাতড়ে রিভলভারটা বের করে। হীরা বলল, পুলিশ দেখলে আমার ভয় করে। সলিল বলল, আমার মোটেই ভয় করে না, কিন্তু তাই বলে মনে করিস না আমি যাব। টিপু বলল, তাহলে তাহলে কেউ থানাতে যাবে না? দেখা গেল সত্যি সত্যি কেউ থানাতে খবর পৌঁছে দিতে রাজি না। সবাই ডাকাতদের সাথে সাথে থাকতে চায়। শেষ পর্যন্ত ঠিক করা হলো লটারি করা হবে। লটারি থেকে আমি আর রবিন বাদ পড়লাম, কারণ নৌকা নিয়ে থানায় যেতে হলে আমরা দুজন একেবারে অসহায়। দুজনেরই একটি করে হাত। আমি অবশ্য একবারও মনে করিয়ে দিলাম না হাঁটা পথেও থানাতে যাওয়ার পথ থাকা সম্ভব। তাহলে লটারির ঝুঁকিটুকু নিতে হয়। টিপু কাগজ ছিঁড়ে তাদের 3জনের নাম লিখল। ঠিক হলো, যে দুজনের নাম উঠবে তারা থানাতে যাবে, বাকি জন আমাদের সঙ্গে থাকবে। আমি লটারি করলাম। টিপুর ভাগ্যে আমাদের সাথে থাকার সৌভাগ্য হলো। হীরা আর শরীর ভাগ্যে উঠল থানায় যাওয়া। হীরা মুখ গোজ করে বসে থাকলো, কিন্তু তাতে লাভ কি? লটারি হচ্ছে লটারি, তার সিদ্ধান্ত সবাইকে মানতে হয়। বিকেল 4:30টার দিকে আমরা পিছনে ডাকাতের নৌকাটা দেখতে পেলাম। ওরা অনেক পিছনে, টেলিস্কোপে অনেক কষ্ট করে আবছা মতো দেখা যায়, তবে খুব তাড়াতাড়ি ছুটে আসছে। সবগুলি ডাকাতই খুব দারুণ নৌকা বাইতে পারে। আর এক একটার স্বাস্থ্য কি! একটু পরেই সন্ধে হয়ে আসবে। আমরা জোরে জোরে হাত চালালাম। শুভাপুর আর বেশি দূরে নয়, বাম দিকে বিষখালী নদীর মুখ, ওদিক দিয়ে মাইলখানেক যেতে হবে। বিষখালীর মুখে এসে দেখি ভাটার টানে পানি হুড় হুড় করে বের হচ্ছে। সে কি স্রোত! এই স্রোত ঠেলে যাওয়া আমাদের কর্ম নয়। আমরা সেখানেই নৌকা বেঁধে ফেললাম। বেশি দরকার হলে 1 মাইল হেঁটেই চলে যাব। টিপু হাঁড়িতে পানি গরম করে চা চিনি বের করতে লাগলো। ওর নাকি বিকালে চা না খেলে বিকালটা কাটতেই চায় না। চা তৈরি করতে করতে ডাকাতের নৌকাটা এসে পড়ল, থামলো আমাদের কাছ থেকে অল্প দূরে। সেখানেই লগি পুঁতে তার সাথে বেঁধে ফেলল। আমরা একে অন্যের দিকে তাকাতে লাগলাম। ভাগ্য ভালো থাকলে এরকমই হয়। রবিন আর আমি ছোঁয়ের ভেতরে ঢুকে পড়লাম। আমাদের দেখলে চিনে ফেলতে পারে। একটু পরে অন্ধকার হয়ে যাবে, তখন আর কোনো ভয় থাকবে না। ডাকাতেরা ভাত রাঁধার আয়োজন করতে লাগলো। আমাদের আশেপাশে থেমে থাকা নৌকাগুলিও দেখি ভাত চড়িয়ে দিতে লাগলো, কিন্তু আমাদের আর ভাত রাঁধার উৎসাহ ছিল না। টিপু বুদ্ধি দিলে চিড়ে আর কলা কিনে আনতে। হীরা, টিপু আর আমি চাদর মুড়ি দিয়ে ভালো করে ঢেকে ঢুকে চিড়ে কলা কিনতে গেলাম। লোকজনকে জিজ্ঞেস করে শুভাপুরের রাস্তা, ইদ্রিস খাঁর বাড়ি, কাছাকাছি থানায় যাওয়ার সোজা পথ এসব জেনে আসব। যাবার সময় রবিনার শরীরকে আমরা নানাভাবে সাবধান করে এসেছি। ভীষণ শীত পড়েছে, তার মাঝে গুটিসুটি মেরে আমরা চাদর জড়িয়ে যাচ্ছিলাম। আমার মনে হলো গত পরশুদিনও জ্বরে বিছানায় শুয়েছিলাম, ভাগ্যিস আর জ্বর আসেনি। বহুদূরে ছোট্ট একটা দোকান পাওয়া গেল। সন্ধে হতে না হতেই ঝপ ফেলে বন্ধ করার আয়োজন করছে। আমরা চিড়ে কলার গুড় কিনলাম। আসার সময় ইদ্রিস খাঁর বাড়ি কোথায় জিজ্ঞেস করতেই দোকানদার একটু অবাক হয়ে তাকালো। জিজ্ঞেস করলো, কেন? একটু দরকার ছিল। এখানে তো ইদ্রিস খাঁ বলে কেউ নাই। কেউ নাই? আমরা হতবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকালাম। আবার জিজ্ঞেস করলাম, কেউ নেই? ইসমাইল খাঁ আছে, খান বাড়ির। সেই হবে। টিপু মাথা নাড়ে। আমাদের ভুল হয়ে গেছে। ইসমাইল খাঁর বাড়িটা কদ্দূর? এখান থেকে
আতক্রোশ, দক্ষিণে। একটু ভালো করে চিনিয়ে দেন না, আমরা যাব। দোকানদার আমাদের বুঝিয়ে দিল। কাঁচা সড়কটা ধরে 1 মাইল গেলে একটা মসজিদ পাওয়া যাবে, শায়েস্তা খাঁর আমলের। সেটার বাম পাশে বাঁশের সাঁকো। ওটা পার হয়ে ছোট সড়কটা ধরে খালের পাশে পাশে গেলে বড় চিটিনের বাড়িটা চোখে পড়বে। সামনে বড় দেখি, সেটাই ইসমাইল খাঁর বাড়ি। ধানের গোলা আছে, আর সামনে বড় বড় 5-6টা খড়ের পালা। আমি একটু ইতস্তত করে জিজ্ঞেস করলাম, কাছাকাছি কোথায় থানা আছে বলতে পারেন? দোকানদার একটু অবাক হয়ে এদিক সেদিক তাকালো, তারপর বলল, থানা দিয়ে কি হবে? কাজ ছিল বলে টিপু খুব অন্তরঙ্গ সুরে আবার থানার কথা জিজ্ঞেস করলো। জানা গেল শুভাপুর গ্রামটা দুটি থানার ঠিক মাঝামাঝি জায়গায়। দুটি থানাই নৌকায় 2 ঘন্টা 2.5 ঘন্টার পথ। তবে মিশু যেখানে আটকা আছে সেটি তুলনামূলকভাবে কাছে, হেঁটেও যাওয়া যায়। ঠিক ঠিক শর্টকাট গলি ধরতে পারলে নাকি ঘন্টা দেরিকেও পৌঁছা যায়। আমরা সব ধরনের খবরাখবর নিয়ে আবার গুটি গুটি ফিরে এলাম। ফিরে আসার সময় দোকানদার কোথা থেকে এসেছি, কোথায় যাব, এইসব জিজ্ঞেস করছিল। আমরা না শোনা ভান করে পা চালিয়ে চলে এসেছি। আমার মনে হলো ব্যাপারটা ভালো হলো না, কিন্তু এছাড়া উপায়ও ছিল না। নৌকায় এসে দেখি সলিল টেলিস্কোপটা হাতে নিয়ে ঝিমোচ্ছে। আমাদের দেখে ধর্মর করে জেগে উঠল, এ তোরা এতক্ষণ এসেছিস? হুম। রবিন কই? রবিন? সলিল বোকার মতো এদিক সেদিক তাকায়। এই তো, এখানেই ছিল। কই গেল? আমরাও এদিক সেদিক খুঁজলাম, চাপা স্বরে ডাকলাম, রবিন, রবিন। এখন চুপচাপ বসে অপেক্ষা করা ছাড়া আর কি করা যায়? চারদিক অন্ধকার হয়ে এসেছে। ভাঙা চাঁদটা মিছে অন্ধকার দূর করার চেষ্টা করছে। এক্ষুনি থানাতে রওনা দিয়ে দেওয়া দরকার, কিন্তু রবিনকে না পেলে সেটিও করা যাচ্ছে না। হম্বিতম্বি করে নিজেকে সর্দার বলে দাবি করে সত্যি কিন্তু ওকে ছাড়া কাজও চালানো যায় না। প্রায় 15 মিনিট পর রবিন হঠাৎ পানি থেকে ভুস করে ভেসে উঠল। মাথায় কচুরি পানা লেগে আছে, শীতে ঠকঠক করে কাঁপতে কাঁপতে লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। আমরা ওকে টেনে নৌকায় তুললাম। কি করছিলি? পানিতে নেমেছিলি কেন? বলছি। রবিন হি হি করে কাঁপতে থাকে। কাপড় বদলে কম্বল মুড়ি দিয়ে বসে উত্তেজিত রবিন হড়বড় করে বলে, ও অন্ধকারে ডাকাতের নৌকার পাশে খুবচি মেরে ভেসেছিল, মাথা কচুরিপানা দিয়ে ঢেকে। ওদের পরিকল্পনা খুঁটিনাটি শুনে এসেছে। আমরা মহা উত্তেজিত হয়ে রবিনকে খামচা খামচি শুরু করলাম। তোর দারুণ সাহস তো, সাংঘাতিক। এই শীতের মাঝে গেলে কেমন করে? ভয় করলো না? রবিন বুকের মাঝে টোকা দিয়ে বলল, ইয়ে হ্যাঁ রবিন কা বাচ্চা রবিন। আমরা ডাকাতদের পুরো পরিকল্পনাটা রবিনের মুখে শুনলাম। রবিন বলল, যে বাড়িতে ডাকাতি করবে তার নাম ইসমাইল খাঁ, ইদ্রিস খাঁ নয়। আমরা একে অন্যের মুখের দিকে তাকালাম। টিপু বলল, ইদ্রিস খাঁ বলে আসলে কেউ নেই, খোঁজ নিয়ে এসেছি। ডাকাতেরা চাঁদ ডুবে যাওয়ার ঠিক পরে পরে রওনা দেবে। ইসমাইল খাঁর বাড়িতে করিমন নামের একটা মেয়ে লোক থাকে, সে দরজা খুলে রাখবে। ওরা ভেতরে ঢুকবে 6 জন, বাইরে পাহারা থাকবে 6 জন। 2 জন দিঘির পাড়ে অন্যের বাড়ির আশেপাশে ডাকাতি করার সময় প্রথমে ফাঁকা গুলি করবে, আর চেঁচামেচি করে এদিক সেদিকে আগুন লাগিয়ে দেবে। লোকজনকে বেঁধে ফেলবে, ঘরে বন্ধ করে রাখবে, দরকার হলে মারধর করবে। সলিল একটু শিউরে উঠল। যারা ভেতরে ঢুকবে তারা ইসমাইল খাঁ আর তার ছেলেদের বেঁধে ফেলবে, তারপর ভীষণ মার দিতে থাকবে যতক্ষণ না সিন্ধুকের চাবি দিয়ে দেয়। গতকাল বিক্রি করা ধানের 17,000 টাকা, ইসমাইল খাঁ তার ছেলেদের বইয়ের 20-30 ভরি সোনার গয়না, ইসমাইল খাঁর দোনালাটা, বন্দুকটা, আর মূল্যবান জিনিসপত্র যা আছে সব নিয়ে ওরা বের হবে। সর্বনাশ! তারপর? যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ওরা ইসমাইল খাঁর চাচাতো ভাইয়ের বাড়িতে ঢুকবে একইভাবে, তারপর পাশের বাড়ি, তারপর তার পাশেরটা, এভাবে যতক্ষণ পারা যায়। একটানা অনেকক্ষণ কথা বলে রমণী একটু দম নিল। আমি আরও কিছুক্ষণ থাকতাম, কিন্তু পানির ভেতরে কি একটা পায়ের উপর দিয়ে স্যাঁত করে চলে গেল। নড়ে উঠতে একটু শব্দ হয়ে গেল, সাথে সাথে ডাকাতরা সবাই চুপ করে গেল। সর্দারটা একজনকে বলল, বাইরে কি শব্দ করছে দেখতে। সর্বনাশ! তারপর? আমি সাথে সাথে ডুব সাঁতার দিয়ে একেবারে এইখানে। টিপু বলল, আর কিছু শোনোনি? কতজন লোক, কি সমাচার?
রবিন অধৈর্য হয়ে মাথা ঝাঁকালো। ওরা কি আর চেঁচিয়ে চেঁচিয়ে পরামর্শ করছে? গুজগুজ করে কথা বলে, আর কি বিশ্রী ভাষা! ভীষণ তর্ক করছিল, তাই এক কথা বারবার বলছিল, তাতেই কিছু কিছু বোঝা গেল। ওদের কটা বন্দুক? 3-4টা হবে। অন্যেরা বর্ষা দা এসব নিয়ে যাবে। রিভলভারটা হারিয়েছে বলে চান্দু নামে একটা ডাকাতকে সবাই বিশ্রী করে একটু পরে পরে গালি দিচ্ছে। ওরা কি কাউকে মেরে টেরে ফেলতে পারে? দরকার না পড়লে ওরা কাউকে খুন করবে না বলেছে, কিন্তু দরকার হয়তো পড়তে পারে। ইসমাইল খান নাকি খুব শক্ত মানুষ। ডাকাতদের পিছে পিছে রওনা দেওয়ার সময় আমরা যেসব হালকা অ্যাডভেঞ্চারের কথা ভেবে রেখেছিলাম, ঘটনার ঠিক সামনাসামনি এসে সেসব কর্পূরের মতো উবে গেছে। সবার ভেতরে আতঙ্ক ঢুকে গেছে। রবিন পর্যন্ত কোনো কথা না বলে রিভলভারটা নাড়তে লাগলো। অনেকক্ষণ পর টিপু বলল, আমাদের এখনই থানায় খবর পাঠানো উচিত। সলিল বলল, অবস্থা যেরকম তাতে মনে হচ্ছে আমরা নিজেরা কিছু করতে পারবো না। রবিন চোখ পাকিয়ে সলিলের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। চিড়েগুলো কলা দিয়ে চিবিয়ে খেয়ে আমরা বেশি করে পানি খেয়ে নিলাম। রবিনগুলি ভরে রিভলভারটা কোমরে বেঁধে নিল। অন্যেরা চাকু, টর্চ, দড়ি এইসব নিয়ে যুদ্ধ সাজে সেজে নিলাম। তারপর গায়ে চাদর জড়িয়ে নৌকা ছেড়ে তীরে উঠে আমরা হাঁটতে লাগলাম। সলিল আর হীরাকে থানায় রাস্তায় উঠিয়ে দিয়ে আমরা গোপনে ইসমাইল খাঁর বাড়ি যাব। একটু পরে রাস্তার দুপাশে ঘন জঙ্গল শুরু হয়ে গেল। আমরা তার মাঝে দ্রুত হেঁটে চলেছি। হঠাৎ পেছনে ভীষণ একটা গলার আওয়াজ শোনা গেল। কানা যায়, দাঁড়াও! ঝট করে কোমরে হাত দিয়ে রবিন ঘুরে দাঁড়ালো। সাথে সাথে আমরা দুজন লোক এগিয়ে আসছে। টিপু টর্চ জ্বালালো। একজন সেই দোকানদার, আরেকজনকে চিনি না। লোকটি বয়স্ক, লম্বা চওড়া, পাকা দাড়ি, অভিজাত চেহারা। দোকানদার আমাদের দেখিয়ে বলল, এই যে হুজুর, এরা। পাকা দাড়িওয়ালা লোকটা আমাদের এক নজর দেখল, তারপর কঠোর গলায় জিজ্ঞেস করল, তোমরা কারা? কোত্থেকে এসেছ? রবিন উদ্ধত স্বরে জিজ্ঞেস করল, আপনি কে? লোকটি খেপে গেল মনে হলো। এগিয়ে এসে আরো কঠোর গলায় জিজ্ঞেস করল, কোত্থেকে এসেছো তোমরা? কি চাও? আমার মনে হচ্ছিল এই লোকটি ইসমাইল খাঁ। একটু দ্বিধা করে জিজ্ঞেস করে ফেললাম, আপনার নাম কি ইসমাইল খাঁ? লোকটি ঘুরে আমাদের দিকে তাকালো, বলল, হ্যাঁ। রবিন হঠাৎ একটা দীর্ঘ শ্বাস ছাড়ল, তারপর ক্লান্ত স্বরে বলল, আপনাকে আমাদের দরকার। আমাদের আপনার বাড়ি নিয়ে চলুন, তাড়াতাড়ি। টিপু বলল, থানাতে এক্ষুনি একটা লোক পাঠাতে হবে, ঘণ্টাখানেকের মধ্যে যেন পৌঁছে যায়। ইসমাইল খাঁ একটু হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন, বললেন, কি বলছো তোমরা? আমি কিছু বুঝতে পারছি না। সব বুঝিয়ে দেব। রবিনের গলায় আবার কর্তৃত্বের স্বর ফুটে ওঠে, তাড়াতাড়ি নিয়ে চলুন, দেরি হলে সর্বনাশ হয়ে যাবে। সবাই মিলে আমরা ইসমাইল খাঁর বাড়িতে ছুটলাম। সে ভারী দুঃখের ব্যাপার। আমরা এত কষ্ট করে ডাকাতদের হদিস জোগাড় করে আনলাম, কিন্তু ডাকাতদের বাধা দেওয়ার সব পরিকল্পনা করা হলো আমাদের কোনো কথা না শুনে। এমনকি ইসমাইল খাঁ একবার আমাদের ঘরে গিয়ে শুয়ে পড়তে বললেন। রবিন অসহায়ের রাগে বসে বসে দাঁত কিরমির করতে করতে আমাদের দিকে তাকালো। সলিলকে ইসমাইল খাঁর ছোট ছেলের সাথে থানায় পাঠানো হলো। সলিল অবশ্য যেতে চাচ্ছিল না, এখনকার মজাটাই সে দেখতে চায়, কিন্তু ওকে বোঝানো হলো সে ফিরে এসেও মজা দেখতে পারবে। ইসমাইল খাঁ চুপি চুপি কী আয়োজন করলেন আমরা জানতে পারলাম না। প্রচুর লোক জোগাড় করা হচ্ছে, গোপনে আরও 2টি বন্দুক আনা হয়েছে, আর করিমন নামের মেয়ের লোকটিকে আটকে ফেলা হয়েছে, এইটুকু শুধু টের পেলাম। কিন্তু ঠিক কিভাবে ডাকাতগুলিকে ধরা হবে কিংবা ধরা হবে কি না কিছু জানতে পারলাম না। আমাদের যখন কোনো গুরুত্ব দেওয়া হচ্ছিল না, তখন ভীষণ খারাপ লাগছিল। রবিন একবার একটা বুদ্ধি বাতলে দিতে গেলে ইসমাইল খাঁ মুখ খিচিয়ে বলে উঠলেন, তোমরা ছেলে ছোকরারা এর মাঝে কেন? রবিন চোখ মুখ লাল করে ফেরত আসলো। অনেকক্ষণ ঘুম হয়ে বসে থেকে একসময় আমার কানে পিছিয়ে মুখের কাছে এনে বলল, চল পালাই। কোথায়? বাইরে। এদের ভাব দেখে মনে হচ্ছে ঠিক আসল সময়টাতে আমাদের বের হতে দেবে না। ঠিক বলেছিস, বলে আমরা খুব অন্যমনস্ক ভঙ্গি করে চুপি চুপি বাইরে বেরিয়ে এলাম। এত উত্তেজনা এবং ব্যস্ততার মাঝে আমাদের কেউ খেয়াল করলো না। বাড়ি থেকে বেশ অনেকটা দূরে একটি বড় পেয়ারা গাছ পাওয়া গেল। আমরা চুপি চুপি সেটাতে উঠে বসলাম। আমি ভাঙা হাত নিয়ে কিছুতেই উঠতে পারছিলাম না। অন্যেরা টেনে তুলল।
অনেক উপরে বেশ আরাম করে বসে রবিন বলল, এই জন্য আমরা নিজেই ফাইট চাচ্ছিলাম, দেখলি আমাদের কেউ পাতা দিচ্ছে না। ওদের দোষ কি? দেখেছে বয়স কম। বয়স কম? বয়সে কি সব? আমাদের কি কম আছে নাকি? কি বুদ্ধি, সাহস, অস্ত্রশস্ত্র, কায়দা আমরাই সব করলাম, অথচ। আমরা চুপ করে থাকলাম। রবিন গজগজ করতে লাগলো, ওর দুঃখ পাবার ন্যায্য কারণ আছে। খানিকক্ষণ পরে দেখি ইসমাইল খার লোকজন আমাদের খোঁজ করছে। নাম জানে না তাই খোকারা খোকা সকল বলে ডাকছে। আমরা হাসি চেপে চুপচাপ গাছের ডালে বসে রইলাম। হীরা ফিসফিস করে বলল, খোঁজ বেটারা, খোঁজ। যখন খুঁজে পেল না তখন শুনলাম বলা বলি করছে। রাগ করেছে নাকি? কেউ নজর দিচ্ছিল না? না খেয়ে আছে নাকি কে জানে? ধাপ্পা দিল না তো? আজকালকার ছেলে ছোকরা হয়তো মজা করার জন্য, তবু সাবধান থাকা ভালো। বলা তো যায় না। না, মজা করেনি। ওদের একজন থানায় গেল না? তা বটে, কিন্তু অন্যেরা গেল কই? আমরা গাছে বসে খিক খিক করে হাসতে লাগলাম। অনেকক্ষণ হলো আমরা গাছে বসে আছি। আকাশে ভাঙা একটা চাঁদ, একটা নরম জ্যোৎস্না ছড়িয়ে আছে। ডুবতে দেরি নেই, বেশ ঠান্ডা বাতাস, অল্প অল্প হিম পড়ে মাথা ভিজে যাচ্ছে। কি একটা পাখি ক্যাক ক্যাক করতে উঠতে উড়ে গেল। একসময় ইসমাইল খার বাড়ির সব আলো নিভে গেল। চুপচাপ সুমসাম করছে। বাইরে থেকে দেখে কে বুঝবে ভেতরে ভেতরে বাড়িটার চারিপাশে শক্ত পাহারা, লাঠি, সরকি, বন্দুক নিয়ে শখানেক লোক লুকিয়ে অপেক্ষা করছে। বসে থাকতে থাকতে তন্দ্রা মতো এসে গেল। মনে হচ্ছে কয়েক যুগ বসে আছি। হঠাৎ রবিন খোঁচা মারল। আমি চমকে উঠলাম। আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল দূরে ছায়ার মতো কারা যেন চুপি চুপি গুড়ি মেরে আসছে। আমার দম বন্ধ হয়ে এলো। বুকের ভেতর স্পষ্ট শুনতে পেলাম টিপ 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 শব্দ। টিপু আমার কাঁধ খুব শক্ত করে খামচে ধরল। টিপু আমার কাঁধ খুব শক্ত করে খামচে ধরল। লোকগুলি ঠিক পেয়ারা গাছটার নিচে দিয়ে চুপি চুপি হেঁটে গেল ইসমাইল খার বাড়ির দিকে। অন্ধকার তাই চেহারার ছবি দেখা যায় না, শুধু বন্দুকের নল আর লম্বা লম্বা লাঠি, সড়কির মাথাগুলি আবছা দেখা যাচ্ছিল। লোকগুলি ভেতরে উঠোনে ঢুকতেই রবিন নড়ে চড়ে উঠল। ফিসফিস করে বলল, চল নামি। মানে? ভিতরে গিয়ে দেখি। কি সর্বনাশ, এখন মারামারি হবে। দেখবি না? ভীতু বলে প্রমাণিত হতে হয় তাই চুপি চুপি সর করে গাছ থেকে নামতে লাগলাম। আমি তখনও নামিনি। প্লাস্টার করা হাতটা নিয়ে একটু বেকায়দায় পড়েছি। অমনি হঠাৎ দ্রুমদাম গুলির শব্দ হলো। স্যাঁত স্যাঁত করে চারদিকে মশাল জ্বলে উঠল। হইচই শব্দে শখানেক লোক ডাকাতগুলোকে ঘিরে ফেলল। আমি গাছ থেকে লাফ দিলাম। ভেতরে তখন ভীষণ হইচই মারমার শব্দ। গ্রুম গ্রুম করে গুলি হচ্ছে। দু একটা আর্তনাদ শুনলাম। কোথাও আগুন লেগে গেছে। চড় শব্দ হচ্ছে। ভীষণ আলো হয়ে সব কিছু লম্বা লম্বা ছায়া পড়েছে। ঠাস ঠাস করে লাঠির শব্দ হতে থাকলো। কে একজন গুলির মতো আমাদের পাশ দিয়ে ছুটে গেল। আমার স্থানুর মতো দাঁড়িয়ে রইলাম। রবিন দৌড় দিয়ে ভেতরে যেতে গিয়ে একটা বাঁশের সাথে পা বেঁধে ভীষণ জোরে আছাড় খেল। ভাগ্যিস হাতে রিভলভারের ট্রিগারে চাপ পড়ে গুলি টুলি বের হয়ে যায়নি। আমরা কাছে গিয়ে দেখতে পেলাম বাঁশটা ডাকাতদের কীর্তি। কেউ পিছু নিতে গেলে পা বেঁধে আছাড় খেয়ে পড়বে। আমরা বাঁশটা খুলে নিলাম। ঠিক এমন সময় দেখা গেল ভেতর থেকে কে একজন গ্রুম গ্রুম করে গুলি করে ছুটে আসছে। পেছনে পেছনে অনেক লোক। মশালের আলোতে দেখলাম বাম হাত কাটা সেই ভয়াবহ ডাকাত সর্দার। সর্দারটা ওখানে দাঁড়িয়ে আমার লোকজনের দিকে নির্মমভাবে গুলি করল। সবাই হুটোপুটি করতে করতে ভিতরে সরে গেল। তারপর কাটা হাতে বন্দুকটা বুকের সাথে চেপে ধরে কিভাবে জানি খুলে গুলি ভরে আমাদের দিকে ছুটে আসতে লাগলো। আমরা অন্ধকারে দাঁড়িয়ে আছি। সর্দারটি আমাদের দেখেনি। বুঝতে পারছি পাশ দিয়ে ছুটে যাবে। আমার মাথায় কি ভর করলো জানি না, ডাকাতি ছুটে ঠিক আমাদের পাশে আসতেই হাতের লম্বা বাঁশটি তার পায়ের ভেতর ঢুকিয়ে দিলাম। হঠাৎ বাঁশে পা লেগে ডাকাত সর্দার তাল হারিয়ে দড়াম করে মাটিতে পড়ে গেল। বাঁশের ধাক্কায় আমি টিপুকে নিয়ে ছিটকে পড়লাম অন্য পাশে। টিপুর হাতের টর্চ লাইট আমার কপালে ঠুকে গিয়ে মাটিতে আছড়ে পড়ে জ্বলে উঠল। আমি তুলে নিয়ে মাটিতে পড়ে থাকা ডাকাতদের মুখে ধরলাম, কিছু না বুঝি। রবিন রিভলভারটা সোজা ডাকাত সর্দারের বুকের দিকে তাক করে ধরে বলল, একটু নড়বে কি গুলি করে দেব। ডাকাত সর্দারের চোখ ধক করে জ্বলে উঠল। কাটা হাতটায় ভর দিয়ে সে আস্তে আস্তে উঠে বসল।
তারপর খুব ধীরে ধীরে ডান হাতে ধরে থাকা বন্দুকটি রবিনের দিকে ঘুরিয়ে আনতে লাগলো। খবরদার! রবিন হিস হিস করে চেঁচিয়ে উঠল, খবরদার নড়বে না, গুলি করে দেব। ডাকাতটির মুখ বিকৃত হয়ে উঠল, তবু সে আস্তে আস্তে বন্দুকটি ঘুরিয়ে আনতে লাগলো। খবরদার! রবিন পাগলের মতো চিৎকার করে উঠল, তবু গুলি করল না। আমি শিউরে উঠে বুঝতে পারলাম রবিন যতই চেঁচামেচি করুক আসলে সে গুলি করতে পারবে না। একটা মানুষকে সামনাসামনি গুলি করতে মন যতটুকু শক্ত হওয়া দরকার, রবিনের মন ততটুকু শক্ত নয়। ডাকাতটি এতক্ষণে বন্দুক ঘুরিয়ে এনে রবিনকে তাক করেছে। মুখে মনে হলো একটা ধূর্ত হাসি ফুটে উঠল। পিছন থেকে অনেক লোক ছুটে আসছে, কিন্তু লাভ কি? সামনাসামনি দুজন দুজনকে তাক করে আছে। কে আগে গুলি করে, কে আগে গুলি করে, কে আগে? আমি চোখ বুজে চিৎকার করে উঠলাম। সাথে সাথে একসাথে অনেকগুলো গুলির আওয়াজ হলো। চিৎকার, আর্তনাদ, চেঁচামেচি, বারুদের গন্ধে পরিবেশটা নারকীয় হয়ে উঠল। আমি মুখ ঢেকে বসে পড়লাম। কে গুলি খেয়েছে দেখার সাহস নেই। রবিন না ডাকাত সর্দার, রবিন না ডাকাত সর্দার, রবিন না। এমন সময় বহু দূরে রাইফেলের গুলির আওয়াজ হলো। পরপর অনেক গুলি। পুলিশ আসছে। স্মাইল খার গলার আওয়াজ শুনলাম, ছেলেগুলো কিছু হয়নি তো? না। কে একজন বলল, শুধু হাত কাটা ছেলেটা। হাত কাটা ছেলেটা? আমার হৃৎপিণ্ড লাফিয়ে গলার কাছে এসে প্রচণ্ড শব্দে ধক ধক করে উঠল। শুধু হাত কাটা ছেলেটা ফিট হয়ে গেছে। গুলি টুলি লাগেনি তো? না। পানি আন, পানি আন। খুব ধীরে ধীরে বুক থেকে একটা আটকে থাকা শ্বাস বের করে আমি আস্তে আস্তে চোখ খুলে তাকালাম। হাজার হাজার মানুষ গিজগিজ করছে। রক্তে মাখামাখি ডাকাত সর্দারকে ধরে সরিয়ে নিচ্ছে। চেঁচামেচি হইচই দৌড়াদৌড়ি পড়ে গেছে। কে একজন আমার পিঠে হাত দিয়ে বাড়ির ভেতরে নিয়ে গেল। রবিনকে আগেই নিয়ে যাওয়া হয়েছে। ওর মাথায় মুখে পানির ঝাপটা দিচ্ছে বাড়ির মেয়েরা। চারদিকে ভিড়। আমরা ওকে ঘিরে বসলাম। অন্যের ঠেলে ঠুলে আমাদের জায়গা করে দিল। রবিন হঠাৎ চোখ খুলল। খানিকক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে দেখে সবকিছু মনে করে নিল। এদিক সেদিক তাকিয়ে আমাদের দেখে হঠাৎ উঠে বসলো। তারপর খপ করে আমার হাত আঁকড়ে ধরে জিজ্ঞেস করলো, মরে গেছে? মরে গেছে লোকটা? আমি বললাম, না। রবিন একটা ছোট্ট নিঃশ্বাস ফেললো, তারপর দু হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল। এই প্রথম আমি রবিনকে কাঁদতে দেখলাম, যখন কাঁদার কোনো অর্থ নেই, প্রয়োজন নেই, কারণ নেই। আমরা চুপচাপ বসে রইলাম। বাইরে পুলিশ এসে গেছে। মিশু আর শরীরে গলার স্বর শুনতে পেলাম। মিশুর আব্বাও এসেছেন মনে হয়। খবর পেয়ে আমাদের খোঁজে এসেছিলেন। এখন একেবারে ঘটনাস্থলে এসে পড়েছে। সবাই মিলে ভেতরে আসছে আমাদের কাছে। হারিকেন হাতে পথ দেখিয়ে আনছে ইসমাইল খা। মিশুর আব্বাকে খাকি ঝকঝকে পোশাকে দেখে ভারী একটা বিগলিত ভাব। পেছনে রাইফেল হাতে অনেক পুলিশ, তার পিছনে শুধু মানুষ। সলিল আর মিশু উঠোনের মাঝ থেকে এক ছুট দিল আমাদের দিকে, চিৎকার করতে করতে। আমরা চুপ করে বসে থাকলাম। রবিন তখনও মাথা গুজে ফুপিয়ে যাচ্ছে। তাহলে সব চুকে বুকে গেল। আমি আস্তে আস্তে একটা নিঃশ্বাস ফেললাম, দীর্ঘ নিঃশ্বাস। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমরা সবাই ভেবেছিলাম সব পত্রিকায় বুঝি আমাদের ছবি টবি ছাপা হবে, কিন্তু কিছুই হলো না। কয়েকটা পত্রিকায় ভেতরের দিকে ছোট করে লেখা হলো, দুর্ধর্ষ ডাকাত দল ধৃত, কিন্তু ভেতরে কোথাও আমাদের কথা লিখল না। শুধু একটি পত্রিকায় একলানি লিখেছিল, খবর প্রকাশ কয়েকজন কিশোরের দুঃসাহসিক প্রচেষ্টায় দরুন এদের ধরা সম্ভব হয়। আমরা ওই খবরটুকু কেটে রেখে দিয়েছি, কেউ আসলেই দেখাই। খবরের কাগজে গুরুত্ব না দিলে কি হবে? এই ছোট্ট শহরে কারো ব্যাপারটা জানতে বাকি নেই। স্কুলে গেলে সবাই আর চোখে তাকায় আর বলাবলি করে, এই ছেলেগুলি, এই ছেলেগুলি। আমরা না শোনার ভান করে গম্ভীর হয়ে হেঁটে যাই। স্যারেরা অবশ্য ব্যাপারটা ভালো চোখে দেখেননি। মালিক স্যার তো বাড়ি থেকে পালিয়েছিলাম বলে একদিন আমাদের কান মলে দিলেন, অবশ্য হাসতে হাসতে। তবু কানমলা তো কানমলাই। বাসায় কেউ বেড়াতে এলেই আমাদের দেখতে চায়। আমরা গম্ভীর হয়ে গিয়ে দাঁড়াই। সবাই সাহসের প্রশংসা করে, তারপর বেশি সাহসের জন্য আশঙ্কা প্রকাশ করে। আমাদের উপর এখন সবাই খুব তীক্ষ্ণ নজর রাখে, কখন না আবার পালিয়ে যাই। যখন কেস শুরু হলো তখন আমাদের সাক্ষী দিতে হয়েছিল। সে ভারী একটা মজার দৃশ্য। ডাকাত সর্দার কাঠগড়া থেকে আমাদের দিকে প্রথম চোখ পাকিয়ে তাকিয়েছিল। উকিল যখন খুঁচিয়ে খুঁচিয়ে সব কিছু জেনে নিল, তখন ডাকাত হা করে আমাদের দিকে তাকিয়ে রইল। আমাদের ভারী মজা লেগেছিল দেখতে। ডাকাতগুলি 8 বছর 10 বছর করে জেল হয়েছে। ওদের নাকি আগেরও অনেক কেস ঝুলেছিল। এখন সবাই জেলে। ইসমাইল খাঁ মাঝে মাঝে আমাদের দেখতে আসে।
যখনই আসে কিছু না কিছু উপহার নিয়ে আসে। একবার এনেছিল এক নৌকা আম, সত্যি সত্যি এক নৌকা। এ পাড়ার সবাই মিলে খেয়েও 3-4 দিনে শেষ করতে পারেনি। আরেকবার এনেছিল 2টি রুই মাছ। ছোট মাছটাও আমাদের থেকে লম্বা, বুকের দিকটা টকটকে লাল, হাতের তালুর মতো বড় বড় আঁশ। ওগুলো নাকি ওর নিজের পুকুরের। শেষবার যখন আসে তখন এনেছিল কয়েক হাঁড়ি মিষ্টি। সে কি মিষ্টি, এখনো মুখে স্বাদ লেগে আছে। আমরা এখনো ফুটবল খেলি, নৌকা করে ঘুরে বেড়াই, আর সবসময় চোখ কান খোলা রাখি। কখন কোথায় কি ঘটে যাবে, আর আবার হয়তো আমাদের অ্যাডভেঞ্চারে বের হতে হবে। কিন্তু এতদিন হয়ে গেল, এখনো সেরকম কিছু ঘটলো না। আমরা অবশ্য আশা ছাড়িনি, অপেক্ষা করে আছি, একটা না একটা কিছু নিশ্চয়ই ঘটবে। রবিন অবশ্য অন্যরকম বলে সে নাকি আরও কিছুদিন দেখবে, তারপরেও যদি কিছু না হয় তাহলে নিজেই অ্যাডভেঞ্চার তৈরি করে নেবে। বুদ্ধিটা খারাপ না। আমাদেরও মনে হচ্ছে শেষ পর্যন্ত তাই বুঝি করতে হবে। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন কিশোর উপন্যাস মোহাম্মদ জাফর ইকবালের লেখা হাত কাটা রবিন। আজ ছিল শেষ পর্ব। আমার গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আশেপাশে বন্ধুদেরকে আমার এই চ্যানেল সম্পর্কে জানিয়ে দেবেন। নতুন যারা আমার এই চ্যানেলটি শুনছেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।